দেখুন মহারাজ, আমি আপনার মতো বড় বড়শিটাকে সোনার রূপ দিয়ে দিয়েছি। দয়া করে এবার অন্তত আমাকে ছেড়ে দিন। আমাকে দেখে কি তোমার বোকা মনে হয়? তোর মতো একটা মাছ দিয়েই তো আমি বিপুল ধন সম্পত্তির মালিক হতে পারবো, তারপর একদিন সম্রাট হয়ে যেতে পারবো। তোকে আমি ছাড়ছি না। তোকে বাঁচিয়ে রেখে একটু একটু করে আমি কাজে লাগাবো। কাকনগড়ের রাজা মাধবচন্দ্র ছিল খুবই লোভী আর কৃপণ প্রকৃতির মানুষ। এই রাজ্যের মানুষের প্রধান পেশা ছিল মাছ ধরা, কিন্তু রাজা প্রতিনিয়ত রাজ্যের গরিব জেলেদের ওপর অত্যাচার করত। কি হলো মন্ত্রী? আজকে তো তুমি রাজকোষে একটা অর্থ এনে রাখতে পারলে না মন্ত্রী। কি হলো তোমার? ক্ষমা করবেন মহারাজ, আমাদের রাজকোষ তো 7 রাজার ধন জমা হয়ে আছে। এত ধন সম্পত্তি দিয়ে কি হবে আমাদের মহারাজ? তুমি মানুষটা যেমন ছোট, তোমার মনটাও ঠিক একই রকম ছোট। শোনো, এই সব অল্প কিছু ধন দিয়ে আবার কিচ্ছু হবে না। আবার অনেক অনেক সম্পত্তি চাই। আমাকে একদিন সম্রাট হতে হবে। সবই ঠিক আছে মহারাজ, কিন্তু এত এত ধন সম্পত্তি আমরা কোথায় পাবো? রাজ্যের গরিব মানুষদের থেকে তো এত কিছু আর আদায় করা সম্ভব নয়। সম্ভব নয় মানে? আমার রাজ্যে এত এত প্রজা, তারা বসে বসে কি করে? মহারাজ, রাজ্যের প্রায় সবাই তো গরিব, তাদের নিজেদের চলতেই কষ্ট হয়। এমন অবস্থায় তুমি কি আমার সাথে মশকরা করছো মন্ত্রী? একটা কথা কান খুলে শুনে রাখো, আগামীকালকের ভেতরে আমার রাজকোষ উপচে পড়া ধন সম্পত্তি চাই। এর ব্যতিক্রম হলে তুমি কি করে এই রাজ্যের মন্ত্রী হয়ে থাকো সেটা আমি দেখে নেব। ঠিক আছে মহারাজ, আমি দেখছি কি করা যায়। মহারাজ মাধবচন্দ্রের শাসনে রাজ্যের প্রজারা খুবই খারাপ অবস্থায় দিন কাটাতে থাকে। এমনই এক দরিদ্র জেলে মোহন মাছ ধরে বাড়িতে ফিরে এসেছে। বাবা, আজকে তো তুমি বেশ অনেকগুলো মাছ পেয়েছো, একেবারে ঝুড়ি ভর্তি করে নিয়ে এলে। তাতে আর কি বা হবে মনিকা, মাছ বিক্রি করে যা রোজগার হয় তার বেশিরভাগই তো মহারাজ নিয়ে নেয়। সত্যি গো, মহারাজ আমাদের দুঃখ কষ্ট একটুও বোঝে না। দাও গো, তাড়াতাড়ি ঘর থেকে 1 গ্লাস জল বের করে দাও, তৃষ্ণায় গলাটা শুকিয়ে গেছে গো। অনেক বেলা হয়ে গেছে, তুমি কিছু খাবার খেয়ে নাও। সেই কোন সকালবেলা মাছ ধরতে গেলে কিছুই তো খেয়ে যেতে পারলে না। এখন আর খাওয়ার সময় নেই গো, আমাকে এক্ষুনি মাছ নিয়ে বাজারে যেতে হবে। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে গো। তাই বলে সারাটা দিন এমন না খেয়ে থাকবে? এমন করলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। কিছুই করার নেই গো মনিকা, মাছ নিয়ে তাড়াতাড়ি বাজারে যেতে না পারলে একটা মাছও বিক্রি করতে পারবো না। ঠিক আছে, তুমি তাহলে যাও, আর বিক্রি করে খুব তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। মোহন ঢক ঢক করে জলের গ্লাসটা খালি করে ঝুড়িটা মাথায় নিয়ে আবার বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে মন্ত্রী তখন 2 সেনা নিয়ে বাজারে এসে উপস্থিত হয়েছে। তোমরা গোটা বাজার ঘুরতে থাকো, যেখানে যে যে জেলেকে মাছ বিক্রি করতে দেখবে তার কাছ থেকেই টাকা কেড়ে নেবে। কিন্তু মন্ত্রী মশাই, রাজ্যের গরিব প্রজাদের উপর এমন জুলুম করাটা কি ঠিক হবে? আমার হাতে কিছু করার নেই, এটা মহারাজের আদেশ। আদেশ অমান্য করলে তোমাদের চাকরি থাকবে না, বুঝলে? ঠিক আছে মন্ত্রী মশাই, মহারাজের যেমন আদেশ আমরা ঠিক তেমন কাজই করব। এদিকে মোহন তখন এক মাছ বিক্রেতার কাছে তার ঝুড়ির সব মাছ বিক্রি করে দেয়। মাছ বিক্রি করা টাকাগুলো হাতে নিয়ে গুনছিল মোহন। ঠিক এই সময় তার পাশে এসে দাঁড়ায় মন্ত্রী আর 2 সেনা। হ্যাঁ, অনেক টাকা গুনে ফেলেছিস মোহন, এখন তাড়াতাড়ি টাকাগুলো আমাদেরকে দিয়ে দে। আপনি কি বলছেন মন্ত্রী মশাই? আমি মাছ বিক্রি করেই টাকাগুলো পেয়েছি, এগুলো আপনাকে দিয়ে দিলে আমি সংসার চালাবো কিভাবে? দেখ মোহন, এত কথা শোনার সময় নেই বা ইচ্ছা কোনোটাই আমার নেই রে। টাকাগুলো এখনই আমাকে দিয়ে দে, এটাই মহারাজের আদেশ।
আর মহারাজের এই আদেশ অমান্য করলে কি হতে পারে সেটা তো তুই ভালো করেই জানিস। গরিবের উপর প্রতিনিয়ত এমন অত্যাচার, এমন অবিচার এই ধর্মে সইবে না। একদিন না একদিন এই কুচক্রী মহারাজকে শাস্তি অবশ্যই পেতে হবে। মুখ ভার করে খালি হাতে মোহন বাড়িতে ফিরে আসে। তাকে দেখতে পেয়ে মনিকা একটু অবাক হয়। কি গো, আজকে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? সব মাছ এইটুকু সময়ের ভেতরে বিক্রি করে ফেলেছো বুঝি? মাছ তো বিক্রি করে দিয়েছি, কিন্তু সেই টাকা আমি রাখতে পারলাম না গো মনিকা, আমি রাখতে পারলাম না। কি বলছো তুমি এসব? এতগুলো মাছ বিক্রি করার টাকা তুমি কোথায় হারিয়ে ফেললে? হারিয়ে ফেললেও কোনো দুঃখ ছিল না, কিন্তু মহারাজের আদেশে মন্ত্রী মশাই এসে আমার হাত থেকে সব টাকা ছিনিয়ে নিয়ে গেছে। হায় হায় হায়, এ তুমি কি শোনালে? তোমার এত কষ্ট করে ধরা মাছের টাকা কি করে কেড়ে নিতে পারলো? ওই পাষণ্ড মহারাজের মন বলে কিছুই নেই। ও কেবল টাকা আর ধন সম্পত্তি বোঝে, কিন্তু গরিবের কষ্ট বোঝে না। দেখে নিও একদিন এই গরিবের অভিশাপে ওই মহারাজ অনেক বড় শাস্তি পাবে। সেদিন আমাদের দুয়ারে দুয়ারে ঘুরেও এতটুকু সাহায্য পাবে না। মহারাজ মাধবচন্দ্রের একটা শখ ছিল। সে প্রতিদিন বিকেল বেলা নদীর পাড়ে গিয়ে বড়শি ফেলে মাছ ধরত। ওই নদীর তলদেশে এক মৎস্যকন্যা তার মা বাবাকে নিয়ে বাস করত। কই গো, আমাদের মেয়েটা কোথায় গেল? ওকে কোথাও দেখতে পাচ্ছি না যে। কোথায় আর যাবে, গিয়ে দেখো ক্ষুধায় ঘরে শুয়ে আছে। আরে, আমি যে মেয়েটার এমন কষ্ট আর দেখতে পারছি না। তুমি একটু ওকে শান্ত করো, আমি গিয়ে দেখছি কোথাও খাবার পাওয়া যায় কিনা। সাবধানে যেও, আজকাল নদীতে জেলেদের উৎপাত বড্ড বেড়েছে। তোমাকে নিয়ে আমার বড় ভয় হয়। তুমি বৃথা আমাকে নিয়ে ভয় পাচ্ছ। আমার কিচ্ছু হবে না। আর যদি আমার কিছু হয়েও যায়, তারপরে তুমি তো আছো, তাই না? তুমি আমার মেয়েকে দেখে রাখবে। অলক্ষণে কথা একদম বলবে না। তোমার কিচ্ছু হবে না। তাড়াতাড়ি গিয়ে কিছু খাবার যদি পাও তাহলে নিয়ে এসো। মৎস্যকন্যার বাবা খাবার খুঁজতে সাঁতরে দূরে চলে যায়। ঠিক এই সময় নদীর পাড়ে বসে নদীর জলে বড়শি ফেলে মহারাজ মাধবচন্দ্র মাছ ধরছিল। জলের নিচে বসে টোপটাকে গিলে ফেলে সেই মৎস্যকন্যার বাবা। আর ঠিক তখনই মহারাজ এক টান দিয়ে তাকে তুলে ফেলে। আজকে তো মনে হচ্ছে আমার ভাগ্যটা বেশ ভালো। এমন আশ্চর্য মাছ আমি তো জীবনে কোনোদিন দেখিনি। আমাকে ছেড়ে দিন মহারাজ, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। দয়া করে আমাকে মারবেন না, আমাকে মারবেন না। এ কি, এই মাছটা তো কথা বলছে। এই সত্যি করে বলো তুমি কে? আমি এক আশ্চর্য মাছ। জলের নিচে আমার স্ত্রী আর মেয়ে আছে। দয়া করে আমাকে মারবেন না। আমি না থাকলে ওরা যে এই কষ্ট সহ্য করতে পারবে না। তুমি আশ্চর্য মাছ, তাহলে তো তোমার অনেক আশ্চর্য ক্ষমতা আছে। আচ্ছা, আশ্চর্য ক্ষমতা দিয়ে আমার এই বড়শিটাকে একটা সোনার রূপ দিয়ে দাও তো, তাহলে তোমাকে মারবো না। দেখুন মহারাজ, আমি আপনার মতো বড় বড়শিটাকে সোনার রূপ দিয়ে দিয়েছি। দয়া করে এবার অন্তত আমাকে ছেড়ে দিন। আমাকে দেখে কি তোমার বোকা মনে হয়? তোর মতো একটা মাছ দিয়েই তো আমি বিপুল ধন সম্পত্তির মালিক হতে পারবো, তারপর একদিন সম্রাট হয়ে যেতে পারবো। তোকে আমি ছাড়ছি না। তোকে বাঁচিয়ে রেখে একটু একটু করে আমি কাজে লাগাবো। যদি তাই হয়, আমি নিজের প্রাণ ত্যাগ করব। তবে যাওয়ার আগে আপনাকে একটা অভিশাপ দিয়ে যাচ্ছি। যে ধন সম্পত্তি নিয়ে আপনার এত অহংকার, সেই ধন সম্পত্তি সব গায়েব হয়ে যাবে। আপনি একটা ভিখারির চেয়েও খারাপ অবস্থায় দিন কাটাতে থাকবেন। রাজ্যের মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে হাত পাতবেন, কিন্তু কেউ আপনাকে এতটুকু খাবারও দেবে না। আমি কেন শুধু শুধু এই একটা মাছের অভিশাপের কথা শুনে ভয়ে শেষ হয়ে যাচ্ছি? এই অভিশাপ আমার গায়ে লাগবে না, যত সব।
পরদিন সকালে এক মস্ত বড় ঘটনা ঘটে গেল। ঘুম ভাঙতেই মহারাজ দেখতে পান তিনি খোলা জায়গায় মাটির ওপর শুয়ে আছেন। আবার কি হয়ে গেল? আবার পরনের রাজকীয় পোশাক কোথায় গেল? আর আবার রাজপ্রাসাদ কোথায় গায়েব হয়ে গেল? আর পেটেও তো অসহ্য ক্ষুধা। মনে হয় যেন 7 দিন ধরে আমি কিছুই খেতে পারিনি। এখন আমি কি করব? কোথায় যাব? এই, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? আমি তোমাদের মহারাজ। ও মা, তাই তো মহারাজ, আপনার কি হাল হয়েছে? আমার বড্ড ক্ষুধা পেয়েছে। মনে হচ্ছে যেন খাবার না পেলে আমি এখানেই মারা যাব। দয়া করে আমাকে কিছু খাবার দাও। আমার মুখ থেকে খাবার কেড়ে নিয়ে এখন আপনি আমার কাছেই খাবার চাইছেন মহারাজ? এটা কি করে হয়? কি বলছো তুমি এসব? আমি এখন যে বড় অসহায় হয়ে পড়েছি, আমাকে একটু সাহায্য করবে না? সেদিন আমি অসহায় হয়ে আপনার পা জড়িয়ে ধরে বলেছিলাম, মহারাজ আমার ফসলগুলো আমাকে ফিরিয়ে দিন, কিন্তু আমার কথা আপনি শোনেননি মহারাজ, শোনেননি। অতীতের সব কথা ভুলে যাও। এখন আমাকে একটু সাহায্য করো আমাকে একটু। ক্ষমা করবেন মহারাজ, এখন আমি আপনার জন্য কিছুই করতে পারবো না। আমি চললাম। লোকটা হন হন করে হেঁটে চলে গেল। মহারাজ যেন আরো বিমর্ষ হয়ে পড়ল। এদিকে জলের নিচে মৎস্যকন্যা আর তার মা ভীষণ দুশ্চিন্তা করছে। মা, আশপাশের সব জায়গায় আমি খোঁজ করেছি, কিন্তু বাবাকে কোথাও পাচ্ছি না। তাহলে নিশ্চয়ই তোর বাবা মস্ত বড় কোনো বিপদে পড়েছে। আমি তাকে প্রতিদিন সাবধান করতাম, কিন্তু আমার একটা কথাও সে কানে তুলল না। মা, তুমি শান্ত হও। আমার মন বলছে বাবার কিচ্ছু হয়নি, বাবা কিছুক্ষণের ভেতরেই ফিরে আসবে। এ কি? ওগো, এ তোমার কি হয়ে গেল গো? ওরে, আমার সব শেষ হয়ে গেল রে। বাবার মুখে তো বড়শির ক্ষত। ক্ষত দেখে আমি স্পষ্ট বুঝতে পারছি এটা মহারাজের বড়শিতে হয়েছে। হায় হায় রে, এখন আমরা কিভাবে থাকবো? খারাপ মানুষগুলো আমাদের বাঁচতে দিল না। এদিকে মহারাজ কোনো মতে টলতে টলতে মোহনের বাড়ির উঠানে এসে বসে পড়ে। জল, একটু জল দাও। এ কি মহারাজ, আপনি আমার বাড়িতে? আর আপনার এ কি হাল হয়েছে? আমার সব শেষ হয়ে গেছে। নিজের কৃতকর্মের শাস্তি এখন আমি ভোগ করছি। দয়া করে আমাকে 1 গ্লাস জল দাও। মনিকা, ঘর থেকে মহারাজের জন্য 1 গ্লাস জল নিয়ে এসো। তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দুষ্টু মহারাজকে আমি কোনো সাহায্য করতে পারবো না। তুমি মহারাজকে এক্ষুনি চলে যেতে বলো। আমি স্বীকার করছি, সব দোষ আমার। আমি তোমাদের ওপর অনেক অত্যাচার করেছি, কিন্তু এখন আমি নিজেকে শুধরে নেব। দয়া করে আমাকে বাঁচাও আমাকে। মনিকা, আর কথা বাড়িও না, যাও মহারাজের জন্য 1 গ্লাস জল নিয়ে আসো। ঘরে কোনো জল নেই, গ্লাস এনে দিয়েছি, এখন নদী থেকে তুলে খান। গ্লাসটাকে নিয়ে এক প্রকার ছুটে ওদের বাড়ি থেকে বেরিয়ে গেল মহারাজ। তারপর নদীর পাড়ের সেই জায়গাটায় ঝুঁকে বসে পড়ল যেখানে গতদিন মাছ ধরেছিল। একটু জল খেতে হবে। জল। এই তো সেই রাজা, এর কারণেই আমি আমার বাবাকে হারিয়েছি। আজও আমার হাতে শেষ হবে। কি, এই রাজা তো খুবই খারাপ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। এ তো তোর বাবার দেয়া অভিশাপ বয়ে বেড়াচ্ছে। কি বলছো তুমি? তার মানে কি বাবা মারা যাওয়ার আগে এই রাজাকে অভিশাপ দিয়ে গেছে? হ্যাঁ রে মা, তোর বাবার অভিশাপে এই রাজা এখন মৃত প্রায়। আমি কোথায়?
আশ্চর্য মাছ, দয়া করো, আমাকে তোমার অভিশাপ আর দিও না, দয়া করো। আমি আমার আশ্চর্য ক্ষমতা দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি গতদিন আপনার হাতেই আমার স্বামী মারা গেছে। এটাই ছিল আমার চূড়ান্ত ভুল। ধন সম্পত্তির লোভে আমি আশ্চর্য মাছের ক্ষমতা কাজে লাগাতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু আপনার জীবনে আরো অনেক অনেক দোষ আছে। আপনি আরো অনেক বড় বড় অপরাধ করেছেন। সব অপরাধ আমি এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। এতদিন ধরে আমি আমার রাজ্যের প্রজাদের ওপর অনেক অত্যাচার করে গেছি, যার শাস্তি এখন আমাকে হারে হারে পেতে হচ্ছে। আমি জানি আমার বাবার অভিশাপে আপনার সবকিছু একদম শেষ হয়ে গেছে, কিন্তু আমি আপনাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারি, কারণ আমার মা বাবা আমাকে শিখিয়েছে সবাইকে শোধরানোর সুযোগ দিতে হয়। আমি সত্যি কথাই বলছি, এবারে আমি সত্যিই নিজেকে শুধরে নেব। এই নদীতে মাছ ধরা বন্ধ করে দেব, তোমরা সবাই সুখে শান্তিতে বাঁচতে পারবে। কিন্তু এই নদী থেকে মাছ ধরেই তো প্রজাদের জীবন চলে। নদী থেকে মাছ ধরা বন্ধ করে দিলে ওদের যে না খেয়ে মরতে হবে। অভিশাপ মুক্ত হলে ওদের সমস্ত খরচ আমি আমার রাজকোষ থেকে চালাবো। ওদের আর বিন্দু মাত্র কষ্টে থাকতে দেব না। ঠিক আছে, যেহেতু আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এবং নিজেকে শুধরাতে চান, তাই আমরা আপনাকে একটা সুযোগ দিলাম। মহারাজের কথা মতো তার ওপর থেকে